একজন মানুষকে মাটি দেওয়া হবে। শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু ধরুন সেই কবরের পাশে দাঁড়িয়ে আছেন এমন 3 জন মানুষ যাদের নাম শুনলে ওয়াশিংটনের হোয়াইট হাউসে রাতের ঘুম উড়ে যাবে। ধরুন 3 জন একসাথে হাত মেলালেন। ধরুন সেই হ্যান্ডশেকের ছবি পৃথিবীর প্রতিটি নিউজ চ্যানেলে ব্রেকিং হয়ে গেল। তাহলে কি হবে? একটা শবদেহ, একটা জানাজা, একটা শহর। আর সেখান থেকে জন্ম নিতে পারে এমন একটা জোট যেটা গত 80 বছরের বিশ্ব রাজনীতির পুরো মানচিত্রটাকেই ছিঁড়ে ফেলবে। আজকে সেই গল্পটাই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো কিছু বাদ না দিয়ে। 2025 সালের ফেব্রুয়ারি মাস, শেষ রাত। তেহরানের আকাশে কিছুই অস্বাভাবিক ছিল না, না কোনো সাইরেন, না কোনো সতর্কবার্তা। সাধারণ একটা রাত। কিন্তু সেই সাধারণ রাতের অন্ধকারে যা ঘটল সেটা সাধারণ কোনো ঘটনা ছিল না। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক পরিকল্পনায় সরাসরি আঘাত করা হলো ইরানের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে, আয়াতুল্লাহ আলী খামেনি। 4 দশকেরও বেশি সময় ধরে যিনি ছিলেন ইরানের ইসলামী বিপ্লবের স্তম্ভ, যিনি ছিলেন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে উচ্চকণ্ঠ প্রতিরোধের প্রতীক, সেই মানুষটি আর রইলেন না। প্রশ্ন আসলো, যারা এই হামলার পরিকল্পনা করেছিলেন তারা কি ভেবেছিলেন? তারা ভেবেছিলেন এটাই শেষ। খামেনি গেলে ইরান ভেঙে পড়বে, তেহরানের রাজপথে বিশৃঙ্খলা হবে, জনতা ক্ষিপ্ত হয়ে নিজেদের সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়বে। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কগুলোতে হয়তো শ্যাম্পেনের বোতল খোলা হয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো তারা ইরানকে চেনেই না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দশকের পর দশক ধরে একটা ভুল করে আসছে। তারা মনে করে যে কোনো দেশের শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই সেই দেশের পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। ইরাকে সাদ্দামকে সরিয়ে দিয়েছিল, ইরাক ভেঙেছিল। লিবিয়ায় গাদ্দাফিকে সরিয়েছিল, লিবিয়া ধ্বংস হয়েছিল। তারা ভেবেছিল ইরানও একই ফর্মুলায় চলবে। কিন্তু ইরান তো ইরাক না, ইরান তো লিবিয়া না। কারণটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। ইরানের ইসলামী বিপ্লবী ব্যবস্থা কোনো একক ব্যক্তির চারপাশে গড়ে ওঠে না। এটা একটা আদর্শিক কাঠামো যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে শেকড় গেড়েছে ইরানি সমাজের গভীরে। খামেনি ছিলেন সেই কাঠামোর মুখপাত্র, কিন্তু কাঠামো নিজে তার চেয়ে অনেক বিশাল। আর এটা প্রমাণ হয়ে গেল মাত্র কয়েকদিনের মধ্যেই। কোনো বিশৃঙ্খলা হলো না, রাস্তায় কোনো দাঙ্গা হলো না, বরং একটা শান্ত সুশৃঙ্খল, প্রায় অস্ত্র পাচারের মতো নির্ভুল ক্ষমতা হস্তান্তর ঘটল। খামেনির পুত্র মোজতবা খামেনি, যিনি দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে প্রশিক্ষিত হচ্ছিলেন, তিনি বাবার আসন গ্রহণ করলেন। ওয়াশিংটন যেখানে ইরানের পতন দেখতে চায়, সেখানে তারা দেখল ইরানের পুনর্জন্ম। আর এই পুনর্জন্মের প্রথম বড় ঘোষণা হলো খামেনির জানাজা। অনেকেই প্রশ্ন করছেন, মৃত্যু ফেব্রুয়ারিতে, কিন্তু চূড়ান্ত দাফন কেন মাসের পর মাস পিছিয়ে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ইসলামী পঞ্জিকার সবচেয়ে পবিত্র সময়ের মধ্যে, মহরম মাস, যেটা শিয়া মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে আবেগঘন সময়। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর আত্মত্যাগের স্মৃতি এই মাসেই পালিত হয়। আশুরার প্রথম 10 দিন শোক, স্মরণ আর আত্মত্যাগের। ইরানের নতুন নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে এই পবিত্র দিনগুলোর পর খামেনির চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে শুধু ধর্মীয় বিবেচনা নেই, এখানে আছে অত্যন্ত গভীর রাজনৈতিক হিসাব। প্রথমত, একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কারবালার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে শহীদ হয়েছিলেন, খামেনিকেও সেই একই আলোকে উপস্থাপন করা হচ্ছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। এই প্রতীকী সংযোগ ইরানের জনমানসে অসাধারণ প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, সময় নেওয়া হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক প্রস্তুতির জন্য। কারণ এই জানাজা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান হতে যাচ্ছে না। একটু পেছনে যাওয়া যাক। 1989 সাল, ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন। তার জানাজায় যা ঘটে সেটা পৃথিবীর ইতিহাসে আজও অবলীন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী সেদিন আনুমানিক 1,20,00,000 মানুষের জমা হয়েছিল তেহরানে। শুধু সংখ্যাটা একবার মাথায় আনুন, বাংলাদেশের পুরো রাজধানী ঢাকার জনসংখ্যার চেয়ে বেশি মানুষ একটিমাত্র শহরে একটিমাত্র মানুষকে শেষ বিদায় জানাতে। ইতিহাসের সর্ববৃহৎ শেষকৃত্য। সেদিনের ভিড় এতটাই তীব্র ছিল যে কফিন ব্যবহারকারীরা কয়েকবার ভিড়ের চাপে হোঁচট খেয়েছিলেন। মানুষ কাঁদছিল, চিৎকার করছিল, কফিন স্পর্শ করতে ছুটে আসছিল। সে দৃশ্য যারা দেখেছেন তারা সেটা আজও ভুলতে পারেননি। এখন প্রশ্ন, 3.5 দশক পর এবারে জানাজা কি সে রেকর্ড ভাঙবে?
বিশ্লেষকদের উত্তর সম্ভাবনা খুব বেশি, কারণ 1989-তে খামেনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। এবার খামেনিকে হত্যা করা হয়েছে সরাসরি বিদেশি সামরিক আগ্রাসনে। সেই ক্ষোভ, সেই শোক, সেই প্রতিশোধের তৃষ্ণা সবকিছু মিলিয়ে এবার জানাজা হয়ে উঠতে পারে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পুরো পৃথিবীর কাছে একটা রাজনৈতিক ম্যানিফেস্ট। এবার আসি সবচেয়ে বিস্ফোরক অংশে। আন্তর্জাতিক গোয়েন্দা মহলে একটা গুঞ্জন চলছে, যেটা শুনলে গায়ে কাটা দেবে। উত্তর কোরিয়ার কিম জং উন এই জানাজায় যোগ দিতে পারেন, ব্যক্তিগতভাবে তেহরানের মাটিতে পা রেখে। এখন আপনি ভাবছেন, কিম জং উন সেই মানুষ যিনি নিজের দেশের বাইরে প্রায় জানি না, যার প্রতিটি পদক্ষেপ বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা, তিনি তাহলে কেন আসবেন? উত্তরটা লুকিয়ে আছে ভূরাজনীতির একদম গভীরতম স্তরে। ইরান আর উত্তর কোরিয়া, এই দুটো দেশের মধ্যে একটা অদৃশ্য সুতো আছে, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। দুটো দেশই আমেরিকার অর্থনৈতিক অবরোধের শিকার। দশকের পর দশক ধরে দুটো দেশই নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন। দুটো দেশই পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটা বিকল্প ব্যবস্থার স্বপ্ন দেখে। কিম জং উনের জন্য এই জানাজায় আসার মানে শুধু শোক প্রকাশ না, এটা হবে একটা ভূ রাজনৈতিক বিবৃতি, যার ভাষা হবে, তোমরা আমাদের মিত্রকে মেরেছ, আমরা ভয় পাইনি, আমরা তার কবরের পাশে দাঁড়িয়ে তোমাদের চোখের দিকে তাকাচ্ছি। কিম জং উনের চেয়েও বেশি সম্ভাবনা আছে আরেকজন আসার। তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। কেন? কারণ পুতিনের জন্য এটা শুধু বন্ধুত্বের প্রমাণ না, এটা একটা কৌশলগত বাধ্যবাধকতা। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, শুধু মুখের কথায় নয়, কাজেও। সামরিক প্রস্তুতি, ড্রোন সরবরাহ, কূটনৈতিক সমর্থন, প্রতিটি ক্ষেত্রে তেহরান মস্কোর হাত শক্ত করে ধরেছে। এখন যখন ইরানের সবচেয়ে বড় নেতা বিদেশি হামলায় নিহত হয়েছেন, তখন পুতিন যদি তেহরানে না যান, সেটা বিশ্বমঞ্চে রাশিয়ার বিশ্বাসযোগ্যতায় মারাত্মকভাবে আঘাত করবে, যেটা রাশিয়া কোনোভাবেই হতে দেবে না। এবার পুরো ছবিটা একসাথে কল্পনা করুন। তেহরানের একটা বিশাল ময়দান, লক্ষ লক্ষ মানুষের সমুদ্র, সেই সমুদ্রের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে আছেন তিনজন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। তিনটি দেশ, তিনটি আমেরিকার প্রধান প্রতিপক্ষ, তিনটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বা তার দোরগোড়ায়, তিনটি পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ে টিকে আছে একদম দশকের পর দশক ধরে। কারণ সেই ছবিকে বিশ্ব বলবে, আমেরিকার একক কর্তৃত্বের যুগ শেষ, একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে। আর সেটা তৈরি হচ্ছে একজন হত্যাকারীর কবরের পাশে দাঁড়িয়ে, হত্যাকারীদের চোখের দিকে তাকিয়ে। পেন্টাগনের কৌশলবিদরা হয়তো এতদিন বুঝতে পারছেন, তারা একটা মানুষকে সরাতে গিয়ে একটা পুরো জোটের জন্ম দিয়ে ফেলেছেন। এটা ইতিহাসে নতুন কিছু না, আমেরিকা বারবার এই ভুলটাই করেছে। প্রতিটি ক্ষেত্রে প্যাটার্ন একই, একজন নেতাকে সরানো, তারপর অপ্রত্যাশিত পরিণতি, তারপর নতুন এবং আরও শক্তিশালী প্রতিরোধের জন্ম। এই জানাজা যদি সত্যি সেই মঞ্চে পরিণত হয় যেখানে এই জোট আনুষ্ঠানিকভাবে দৃশ্যমান হবে, তাহলে আমরা হয়তো এমন একটা মুহূর্তের সাক্ষী হব যেটাকে ভবিষ্যতের ইতিহাসবিদরা বলবেন দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের সূচনা বিন্দু। যদি এই নতুন জোট শক্তিশালী হয়, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে আরও আক্রমণাত্মক হয়, তাহলে জ্বালানি সংকট তৈরি হতে পারে। আজ একটা জানাজা থেকে শুরু হতে পারে নতুন বিশ্ব ব্যবস্থা। প্রশ্ন হলো, আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? আপনার কি মনে হয়, পুতিন আর কিম জং উন কি সত্যি তেহরানে পা রাখবেন? এই জানাজা কি সত্যি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটা শুধুই একটা প্রতীকী ঘটনা হয়ে থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা বিশ্ব রাজনীতি বুঝতে চান তাদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গভীর বিশ্লেষণ মিস না হয়। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ চোখ খোলা রাখুন, মগজ সচল রাখুন। ভালো থাকবেন।